সেদিনের যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনায় 2 সন্তান এবং স্ত্রীকেও মৃতদেহ পাওয়া গেছে। এবং এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে ভদ্রমহিলা আলেমা বেগম, তিনি কিন্তু গর্ভবতী ছিলেন, 5 মাসের অন্তঃসত্ত্বা, এবং তার পেটে যে বাচ্চা ছিল সেটাও মারা গেছে। পোস্টমর্টেম ইতিমধ্যে ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, ওই বাচ্চাটা ওই আঘাতের ফলে জনিত কারণে মারা গিয়েছে। তো এই ঘটনার পরবর্তীতে আপনারা সবাই জানেন যে ঘটনার যিনি জীবিত ছিলেন ওই ঘরের গৃহকর্তা হিফজুর রহমান, তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তো আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত সিমটম এই ঘটনাকে কেন্দ্র করে, এগুলো আমি একটু একটু করে ব্যাখ্যা করি। প্রথমত হলো, আমাদের এখনো পর্যন্ত তদন্তে সেদিনের ঘটনায় বাইরে থেকে কোনো লোক ওই ঘরে ঢুকেছিল বলে এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ঘরের যে দরজা, এই দরজা বাইরে থেকে ভাঙ্গার কোনো আলামত সেখানে নেই। তৃতীয়ত হচ্ছে, এই হিফজুর রহমান, যিনি আমাদের এখন প্রধান সাসপেক্ট, উনি প্রতিদিন সন্ধ্যায় বের হতেন 10টার দিকে। তিনি সকালবেলায় বিভিন্ন দোকানে পান দিতেন এবং বিকালবেলা রাতে উনি একটা সিএনজিতে করে ঘুরে ঘুরে ওই দোকান থেকে পানের টাকা সংগ্রহ করতেন। সেদিনও উনার রাতে, গত দিন রাতে উনি পান টাকা উঠাতে যাওয়ার কথা, যখন উনি যান নাই তখন যার সাথে যাওয়ার কথা উনাকে ফোন করেছেন। ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে তুমি তো আজকে পানের টাকা নিতে যাওয়ার কথা। বললো যে না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই ঘটনাটা রাতের 10:30টায়, আমি অসুস্থ, আমি আজকে যাব না। ওদিনের দুপুরবেলায়, যে ঘটনার আগের দিন দুপুরবেলায়, তিনি তার স্ত্রীকে নিয়ে সাহেব বাজারে আতা নামক মোল্লার কাছে গিয়েছিলেন। এই আতা পীরের কাছে উনি নিয়মিত যেতেন, তাকে পীর মানতেন। আতা মোল্লা বেসিক্যালি একজন ঝাড়ফুঁক করা লোক। উনি যেতেন, তার স্ত্রীর গলার মধ্যে অসুস্থ, এই গলায় একটা ব্যথা, এটা সারার জন্য উনি বারবার উনার কাছে যেতেন যে পীরের কাছে গেলে সব সমাধান হয়ে যাবে। তো ইভেন তার বাচ্চাদেরও নাকি প্রায় সময় অসুস্থতা লেগে থাকতো। বাচ্চাদের কোনো অসুস্থতা হলেও উনি সবসময় আতা মোল্লার কাছে নিয়ে যেতেন। এই ঘটনার আগের দিন দুপুরবেলায় তার স্ত্রীকে এবং এক সন্তান যে আনিসা, যে মেয়ে, তাকে নিয়ে ওই কথিত পীরের কাছে যান এবং গিয়ে সেখানে ওনার কাছে ঝাড়ফুঁক নিয়ে বিকালের দিকে ওই বাড়ি থেকে চলে আসেন। এলাকাতে একটা জনশ্রুতি আছে, প্রতি বছর এই হিফজুর রহমানের মাথা কিছুটা হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, যেটা বলে মানসিক একটু সমস্যা তার মধ্যে তৈরি হয়। এইটার জন্য তিনি কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো ডাক্তারের কাছে বা কেউর কাছে যান না। যখন এরকম হয় তিনি তখন আতা পীরের কাছে যান, উনি একটু ফু দিয়ে দেন, ওখানে গিয়ে কতক্ষণ সময় ব্যয় করে এরপরে উনি কমফোর্ট ফিল করেন, চলে আসেন, এরকম একটা বিষয়। তো আমরা যেটুকু দেখলাম, এই ঘটনার পরে ভোর রাতে তিনি তার কল লিস্ট অ্যানালাইসিস করে দেখলাম, ভোর রাতে তিনি 3 জন লোককে ফোন করেছেন। 3 জন লোককে ফোন করে প্রথম জনকে পান দেওয়ার কথা সকালবেলায়, উনাকে বলছে যে আজকে আমি পান দিতে যেতে পারবো না, আমি একটু অসুস্থ বোধ করছি। দ্বিতীয় জনকে ফোন করলেন, যেই সিএনজিতে করে যান, উনাকে বলছেন যে ভাই তুমি একটু সিএনজিটা নিয়ে আসো, আমি একটু বাইরে যাব, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তৃতীয় জনকে ফোন করলেন, উনাকেও বললেন যে আমি অসুস্থ, আমাকে নিয়ে যাও। এই ফোনগুলো হয়েছে 5:17 5:37 এবং 5:38 এই ফোন কলটা উনি সকালে করেছেন। আমাদের কাছে একটা ছবি আছে ঘটনার পরপরই, যেই ছবিতে এই ভিকটিম হিফজুর রহমান নিজেই স্ত্রী এবং সন্তানের উপরে অনেকটা শুয়ে আছে, তার পাগুলো ওই অন্যদের গায়ের উপর শোয়ানো, এবং সেখানে দেখা যাচ্ছে তার পায়ের মধ্যে অনেকগুলো মাটি, তার মানে সে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে ঘরের ভিতরে। আমরা একমাত্র আলামত ঘটনাস্থলে যেটা পেয়েছি সেটা হলো আপনার বটি, সেই বটিতেই শুধুমাত্র রক্তের দাগ ছিল, এছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায়নি। আর আমরা যতটুকু ইনকোয়েস্ট রিপোর্টে দেখতে পেয়েছি, এই বাচ্চাদের ঘাড়ে এবং পিঠে যে সমস্ত কোপগুলো, এগুলো খুব অ্যাব্রো থ্যাব্রো, এইগুলো সাধারণত বটি দিয়ে এলোপাতাড়ি কোপালে এটা সম্ভব। ঘটনার পরে আমরা যখন তাকে হিফজুরকে হাসপাতালে আমাদের প্রহরায়, পুলিশ প্রহরায় চিকিৎসা করাচ্ছিলাম, তো এখনও পর্যন্ত সে চিকিৎসাধীন আছে। আমরা তাকে বারবার এর মধ্যে অন্য কোনো ডিস্টারবেন্স না করে আলাদা করে কেবিনে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছি। তো যেটুকুতে সে অ্যাবনর্মাল কথাবার্তা বলছে এখনও,
অ্যাবনর্মাল কথাবার্তার মধ্যে এটুকু বলছে যে আমি ঘটনার দিন রাতে মাছ কেটেছি, ঘটনার দিন আমি প্রচুর মাছ কেটেছি, আমার বাসায় প্রচুর মাছ আসছে, আমি মাছগুলো কেটেছি। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তাররা এখনও পর্যন্ত তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে সেরকমটা আইডেন্টিফাই করতে পারেননি। বাট আমরা সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখিয়েছি, তাকে সিডেটিভ ঔষধ দেওয়া হয়েছে, এগুলো খেয়ে মোটামুটি এখন তার শরীরে যে ইনজুরি মার্কগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোর দিকে আছে এবং ডাক্তাররা তাকে রিলিজ দিতে চাচ্ছেন। তো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাকে আমরা রিমান্ড চাইব এবং রিমান্ডে নিয়ে আরও একটু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। আমি যে কথাগুলো বললাম ঘটনার একেবারে পারস্পরিকতায় যতগুলো এভিডেন্স আমাদের কাছে তথ্য প্রমাণেতে আছে তার মধ্যে এই ঘটনাটা সে ঘটিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মুহূর্তে। এবং এখানে সে যে বলছে যে মাছ কেটেছে, এটা কি বনিতা করে বলছে নাকি ইচ্ছা করে হাইড করছে নাকি তার মানসিক প্রোগ্রাম, এটা আরও একটু যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। তবে আমরা একেবারে নিশ্চিত যে এই ঘটনার দিন বাইরে থেকে কোনো লোক এখানে আসেনি এবং বাইরের কেউর দ্বারা আমরা যে বলেছিলাম যে তার মামাদের সাথে একটু জায়গা সম্পত্তির ঝামেলা আছে, সেরকমটা আমরা ওনাকেও জিজ্ঞাসাবাদ করেছি, সেরকম কিছু আমাদের কাছে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছেন এটা আমাদের কাছে কোনোভাবেই মনে হচ্ছে না। আমাদের যেটুকু মনে হচ্ছে তার রাতের বেলায় তার স্ত্রীর সাথে হয়তো একটা মনোমালিন্য, এবং একবার সে বলেছে যে স্ত্রীর পিছনে তার অনেক টাকা খরচ হচ্ছে, বারবার স্ত্রীকে আতামুল্লার কাছে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসা করাতে তার অনেক টাকা খরচ হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল এই যে 18 তারিখ কালকে গেল, সে 18 তারিখ তার শেলিকার বিয়ে ছিল, এই শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়া কেন্দ্র করে স্ত্রীর সাথেও তার একটা দ্বন্দ্ব ছিল। তো যেহেতু মাত্র ঘরের মধ্যে তারাই ছিল, বাইরের কেউ ছিল না, তো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল, সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করে রাতের এই 5টার আগে যে কোনো আগে 3টা থেকে 5টা এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে।